বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তাদের জন্য আমার এই ভিডিওটি। আজকে পর্ব প্রথম অধ্যায় কোষ ও কোষের গঠন, অর্থাৎ সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার ক্লাস 1। আশা করি ডিয়ার স্টুডেন্ট তোমরা এই সম্পর্কে অনেক কিছুই জানো। আমরা জানি যে এখানে লেখা আছে 1965 সাল, যে রবার্ট হুক 1965 সালে এই কোষের কথা বলেন। কাঠের সিপি পাতলা করে কেটে, তিনি আসলে একটা কাঠের সিপি পাতলা করে কেটে সেটা তার নিজের বানানো মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করেন। প্রথম তিনি নির্জীব কোষ দেখেন, অর্থাৎ প্রথম তিনি যে কোষটা দেখেছিলেন সেটা ছিল নির্জীব। কারণ আসলে কোষটি যেহেতু অনেক আগেই কর্কটি তৈরি করা হয়েছে, সেখানে যে কোষটা ছিল সেই কোষটা মারা গেছে এবং তিনি এরকম একটা পর্যবেক্ষণ করেন যেটা ছিল মৃত্যু কোষ। কাজেই উনি এই কোষের কিছুই দেখতে পারেননি, শুধু কোষ প্রাচীরটা দেখেছেন। এজন্য তাকে কোষের আবিষ্কারক বলা হয়। তবে অ্যান্টনি ভন লিউয়েনহুক সর্বপ্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন। RS রবার্ট হুক, LS লিউয়েনহুক, এটা স্মরণ রাখার জন্য আমি এটা দিয়েছি। RS তে রবার্ট হুক উনি মৃত্যু কোষ দেখেন। L ফর লিভিং, LS লিউয়েনহুক, মনে রাখবেন L ফর লিভিং, কাজে লিউয়েনহুক লিভিং সেল পর্যবেক্ষণ করেন। এই মোটামুটি সেল সম্পর্কে ধারণা। এখন আমরা জানব একটা কোষ কিভাবে তৈরি হলো। শুরুতে এই পৃথিবীতে প্রথম কিভাবে কোষ এলো, এটা বলে কোষ হাইপোথিসিস। হাইপোথিসিস মানে হচ্ছে যে অনুমান করা। এখানে আসলে কোনো প্রুফ না, এটা একটা অনুমান করা, এটা ধারণা করা হয় যে এভাবে কোষ সৃষ্টি হয়েছে। বিজ্ঞানীরা ধারণা করেন যে হঠাৎ করে কোথাও থেকে একটা RNA এই পৃথিবীতে চলে আসে। তো আমরা জানি যে পৃথিবী প্রথম দিয়ে খুব উত্তপ্ত অবস্থায় ছিল। উত্তপ্ত অবস্থায় কোনো কিছুই পৃথিবীতে সলিড অথবা লিকুইড ফর্মে থাকতে পারে না, সব কিছুতে গ্যাসে পরিণত হয়। যেমন হাইড্রোজেন, পানি, মিথেন এবং অ্যামোনিয়া, এগুলোতে পরিণত হয়। এখানে পানি জলীয় বাষ্প আকারে ছিল। পৃথিবী যখন উত্তপ্ত অবস্থায় ছিল, ধারণা করা হয় যে প্রচুর পরিমাণে বজ্রপাত হয়। এই বজ্রপাতের কারণে এই গ্যাসগুলো মিলিত হয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিডের সাধারণ গাঠনিক সংকেত COOH, যেটা কার্বক্সিল গ্রুপ। একটা আছে অ্যামিনো মূলক NH2 হাইড্রোজেন, এবং অ্যালকাইল মূলক যেটা R। অ্যালকাইল মূলক CH3 CH2OH হতে পারে, এবং এই অ্যামিনো মূলক থাকার কারণে আসলে এটা অ্যামাইনো অ্যাসিড, এবং এভাবে একটা কার্বন যৌগের সৃষ্টি হয়। এই অ্যামাইনো অ্যাসিডগুলো পরবর্তীতে মিলিত হয়ে RNA অ্যামাইনো অ্যাসিডগুলোকে একটার পর একটা এভাবে মিলিত করে প্রোটিন তৈরি করে, এবং এই প্রোটিনই হচ্ছে পৃথিবীতে উৎপাদিত প্রথম যৌগ। পরবর্তীতে যখন এই RNA এবং প্রোটিন তারা একটা মেমব্রেনের মধ্যে আবদ্ধ হয়ে যায়, RNA এবং এই প্রোটিনগুলো মিলে একটা রাইবোজোম তৈরি করে। RNA এবং প্রোটিন মিলে যে রাইবোজোম তৈরি করে, এটাই হচ্ছে আদিকোষ। এবং পরবর্তীতে এর RNAটি পেঁচানো DNA আকার ধারণ করতে চায়। আমরা জানি যে DNA
হ্যাঁ, ডিএনএ এরকম পেঁচানো হয়, কিন্তু সে পুরাপুরি এরকম পেঁচানো না হয়ে সে পরবর্তীতে বৃত্তাকার আকার ধারণ করে। এটাই হচ্ছে আদিকোষ। এই আদিকোষে তাহলে একটি বৃত্তাকার ডিএনএ থাকে এবং একটি রাইবোজোম থাকে। রাইবোজোমের দুটো পার্ট দেখা যায়, একটা বড় এবং একটা ছোট। এটাই হচ্ছে আদিকোষ। এই ডিএনএকে বৃত্তাকার ডিএনএ বলা হয় কেন? এটাকে বৃত্তাকার ডিএনএ এই কারণেই বলা হয় যে এটাকে যদি আমরা বৃত্ত আকার করতে চাই তাহলে কিন্তু তাকে বৃত্ত করা সম্ভব। হ্যাঁ, তাকে এভাবে বৃত্ত করা সম্ভব। এই জন্য এই ডিএনএকে বৃত্তাকার ডিএনএ বলা হয়। এরপরে যে ঘটনা ঘটে, এটা তৈরি হয় প্রোক্যারিওটিক সেল। এখন আপাতত আপনারা যদি এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এই দুইটা কিন্তু ছিল না। এটা ছিল প্রোক্যারিওটিক সেল, যেটা বৃত্তাকার ডিএনএ এবং কিছু রাইবোজোম। ধারণা করা হয় যে পৃথিবীতে অনেক আগে থেকেই কিছু ক্লোরোপ্লাস্ট আছে এবং মাইটোকন্ড্রিয়া পৃথিবীতে আগে থেকেই আছে। আমরা জানি যে সানলাইটের মাধ্যমে ক্লোরোপ্লাস্ট ফটোসিনথেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করে। এই গ্লুকোজ তৈরি করে সে কিন্তু এখানে কিন্তু শ্বসন হয় না, এখানে শুধু ফটোসিনথেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয়। পরবর্তীতে আমরা জানি যে এই গ্লুকোজ মাইটোকন্ড্রিয়ায় সবাত শ্বসনের মাধ্যমে এটিপি তৈরি করে, আর এটিপি থেকেই শক্তি নিয়ে আমরা বেঁচে থাকি। পরবর্তীতে এই মাইটোকন্ড্রিয়া পরবর্তীতে এই মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট অনেক দিন এভাবেই থাকে এবং সে গ্লুকোজ তৈরি করে সেটা মাইটোকন্ড্রিয়াকে দেয়। মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করে, পরবর্তীতে আবার এটিপি ক্লোরোপ্লাস্টকে দেয়। এভাবে তারা একে অপরের সহযোগিতায় বেঁচে থাকে। আমরা জানি যে এই পদ্ধতিকে মিথুজীবিতা বলে। মিথুজীবিতা হচ্ছে যখন দুটি জীব একে অপরকে সহযোগিতা করে বেঁচে থাকে, কেউ কারো কোনো ক্ষতি করে না, তখন মিথুজীবিতা বলে। পরবর্তীতে তারা অনেক বছর পর, হাজার হাজার বছর পরে তারা কি করে, এই ক্লোরোপ্লাস্ট এবং এই মাইটোকন্ড্রিয়া এই কোষের মধ্যে চলে যায়। ক্লোরোপ্লাস্ট চলে যায় এই কোষটির মধ্যে, কারণ এটা আদিকোষ, এটা অনেক দিন থেকে পৃথিবীতে এভাবেই আছে, এবং পরবর্তীতে মাইটোকন্ড্রিয়া চলে যায় এই কোষের মধ্যে। এভাবে তারা একটি নতুন কোষের সৃষ্টি করে, সেটাই হচ্ছে ইউক্যারিওটিক সেল বা প্রকৃত কোষ। ডিয়ার স্টুডেন্ট, আমি চেষ্টা করলাম আপনাদেরকে কোষ সম্পর্কে সংক্ষেপে জানাতে এবং কোষ সৃষ্টির ইতিহাস সম্পর্কে জানাতে। আশা করি এটি আপনাদের অনেক কাজে লাগবে। তবে ডিয়ার স্টুডেন্ট, এটা যাতে অনেকেরই কাজে লাগে এজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ফলো করে আমার সাথে থাকতে, লাইক করতে এবং শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে। আজকের মতো এখানেই বিদায়। থ্যাংক ইউ অল স্টুডেন্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।